আপনি এই যে ডেট টু রেশিও যেটার কথা বলছেন সেটা যদি আমরা আমাদের ভারতেও দেখি সেটাও কিন্তু খুব হাই, মানে এক্সপেক্ট করা হচ্ছে প্রায় 80% 2025-এ সেটা থাকবে। আমরা সেটা নিয়ে আলাদা করে আলোচনা করব, কিন্তু প্রশ্ন হচ্ছে এই যে ইউরোপিয়ান নেশনগুলো তো ডেভেলপড নেশন, ইউরোপের দেশগুলো তো উন্নত দেশ, ডেভেলপড দেশ, মানে একটা সময় তো এই দেশগুলোর উদাহরণ দেওয়া হতো এই দেশটা কি উন্নত, এই দেশের মতন আমাদের দেশকে তৈরি হতে হবে, এই রকম উদাহরণ। এই দেশগুলোতে এই রকম পরিস্থিতি কি করে তৈরি হলো, প্রথম কথা। দ্বিতীয় কথা, এই পরিস্থিতি কি স্বাভাবিক ট্রেন্ডে তৈরি হলো নাকি কৃত্রিমভাবে এটাকে তৈরি করা হয়েছে, আর্টিফিশিয়ালি এটাকে তৈরি করা হয়েছে সেই ব্যবস্থা? অন্যদিকে আমরা যদি বিক্ষোভের ট্রেন্ডগুলো দেখি, মানে রাস্তায় মানুষ নেমে আসছেন, জেনজির ভূমিকা বেশি থাকছে, তারা প্রোটেস্ট করছে, আগুন জ্বালিয়ে দিচ্ছে, ভাঙচুর করছে, ট্রেন্ড কিন্তু একরকম। একদম স্বপন, আপনি যেটা বললেন আমরা তো এগুলো ভারতবর্ষে দেখে অভ্যস্ত, এবং ভারতবর্ষের আশেপাশে যে রাষ্ট্রগুলো আছে, নেপাল, ছোটখাটো এই পাকিস্তান, শ্রীলঙ্কা, এগুলো আমরা অভ্যস্ত দেখে। কিন্তু যখন আমরা এই একই দৃশ্য ফ্রান্সে দেখি, একই দৃশ্য জার্মানিতে দেখছি, একই দৃশ্য জাপানে দেখছি, একই দৃশ্য লন্ডনে দেখছি, নিশ্চিতভাবে এর পেছনে একই সময়ে যে এই ঘটনাগুলো হচ্ছে, কেউ না কেউ একটা লাগাম কোথাও না কোথাও ধরে টানতে, যেটা আপনি বারবার ইঙ্গিত দিচ্ছেন, এই কথাটা সত্য। ডেট টু জিডিপি রেশিও যখন 100%-এর ওপর হচ্ছে, নিশ্চিতভাবে একটা সরকারের গভর্নেন্স চালানো আর পারে না, সরকার ভেঙে যায়। এই তাই আমরা ফ্রান্সে এই 1.5 বছর না 2 বছরের মধ্যে 5খানা প্রাইম মিনিস্টার, 5টা প্রধানমন্ত্রী চেঞ্জ হয়েছে ফ্রান্সে, 5 বার। এবং যত প্রধানমন্ত্রী এসেছে তাদের কারোর সঙ্গে প্রেসিডেন্টের যে একটা মানে একটা ভালো রিলেশনশিপ, সেটা কিন্তু গড়ে ওঠেনি। এবং তার জন্য বিভিন্ন রকম প্রবলেম, হিউজ ডেটে ডুবে যাওয়া, এবং আপনি যেটা বললেন এই পশ্চারিং, এই ডেটের মধ্যে একটা রাষ্ট্রকে ঢুকিয়ে দেওয়া, এটাও একটা পরিকল্পনা। একটা রাষ্ট্রকে হিউজ ডেট চাপিয়ে দেওয়া, যেটা চায়না এই বিভিন্ন রাষ্ট্রগুলোর উপর করেছে, মালদ্বীপে করেছে, শ্রীলঙ্কায় করেছে, পাকিস্তানে করেছে, নেপালে করেছে, বাংলাদেশে করেছে, মায়ানমারে করছে। হিউজ অ্যামাউন্ট অফ ডেট দিয়ে এত মানে ঋণের বোঝা সে আর দাঁড়াতে পারে না, তার শিরদাঁড়া ভেঙে দেয়। এবং যখন শিরদাঁড়া ভেঙে দেয় তখন বাধ্য হয়ে সেই রাষ্ট্রটাকে সমর্পণ করতে হয়, যারা এই ডেটে, যারা এই ডেট ট্র্যাপ, এটাকে ডেট ট্র্যাপ বলে, এই ডেট ট্র্যাপে ঢুকিয়ে দিই। এই একইভাবে ফ্রান্স অথবা জাপান, আমরা একইভাবে জাপানে কিছুদিন আগে প্রধানমন্ত্রী ফিরে আসার পর, আমাদের ভারতীয় প্রধানমন্ত্রী ফিরে আসার পর দেখলাম জাপানের যিনি প্রধানমন্ত্রী তাকে ইস্তফা দিতে হলো। এবং জাপানের ডেট টু জিডিপি রেশিও ইজ মোর দ্যান 239%। সেইখানে আমরা হয়তো বাইরের চাকচুক্য দেখে এত সুন্দর পরিষ্কার রাষ্ট্র, সুন্দর রাস্তা, বুলেট ট্রেন দেখে আমরা হয়তো মোহিত হয়ে যাই ভারতে যারা আছে। এখনো ভারত, স্বপন, এই প্রত্যেকটা রাষ্ট্র থেকে, ইউরোপিয়ান কান্ট্রি থেকে ভারত কিন্তু আজ মোর স্টেবল। আজকের দিন ভারত মোর স্ট্রেংথেন, আমাদের কনস্টিটিউশন, আমাদের সংবিধান এত স্ট্রং, কোন রাষ্ট্র এসে এই ভারতবর্ষের ওপর আঙুল দেখাতে পারে না। এই যে টোটাল গঠন, এই সোশিও পলিটিক যে গঠন ভারতবর্ষে, মাল্টি পার্টি সিস্টেম এত স্ট্রং যে বাইরের থেকে, ভেতরে আমরা যত ইচ্ছে লড়াই করতে পারি, বাইরের থেকে কেউ আমাদের কিন্তু ছুঁতে পারে না। কিন্তু সেই জায়গায় আমরা দেখেছি ফ্রান্স আজকে জ্বলছে, ফ্রান্স বিভক্ত, ফ্রান্স ভেঙে গেছে, ফ্রান্সে পলিটিক্যালি টোটালি একদম আনস্টেবল। সেম উইথ লন্ডন, যেখানে একটা ইসলাম ফোবিয়া পুরো গ্রেট ব্রিটেনকে ঘিরে দিয়েছে। এবং একটা সময় বলছে, একটা সময় আসবে যেখানে বলছে যে ইসলাম ধর্ম যারা মানে, অথবা মুসলিম যারা আছেন, যারা অরিজিন অফ গ্রেট ব্রিটেন অথবা লন্ডন, তার থেকে কিন্তু বেশি মুসলিম সম্প্রদায়ের লোক লন্ডন অথবা গ্রেট ব্রিটেনে ভরে যাবে। সেই একটা ইসলাম ফোবিয়া ঘিরে গেছে কমপ্লিট লন্ডনে। সেখানে মানে কর্নেল চৌধুরী, যে ডেমোগ্রাফি চেঞ্জের কথা মানে আমাদের দেশে বলা হচ্ছে, প্রধানমন্ত্রী স্বয়ং লালকেল্লা থেকে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এই ডেমোগ্রাফি চেঞ্জ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সেই ডেমোগ্রাফি চেঞ্জের দিকে একটা আশঙ্কা তৈরি হয়েছে গ্রেট ব্রিটেনে।
আমরা এই আলোচনাগুলো তো করলাম কর্নেল চৌধুরী, তবে ভারতের সিচুয়েশনটা কি হবে? আপনি কিছুটা ইঙ্গিত দিলেন যে ভারতের যে সংবিধান সেটা এতটাই স্ট্রং যে এভাবে ভারতে কোনো রকমভাবে একটা আনরেস্ট তৈরি করা সম্ভব নয়। ভারতের সিচুয়েশন কি? ভারতে কি এই রকম সিচুয়েশন তৈরি হতে পারে, বা ভারতের যে মানে সংবিধান অনুযায়ী যে সরকার, নির্বাচিত সরকার, সেই সরকার ফেলে দেওয়ার চক্রান্ত কি হচ্ছে? আমরা যদি সরকারের মানে 2019-এ যে সরকার গঠন হলো, তারপর 2024-এ লোকসভা নির্বাচনে যে সরকার গঠন হলো, কোথাও কি আপনার মনে হয় যে এক্ষেত্রে মানে 2019-এ যেখানে বিজেপির কমপ্লিট মেজরিটি ছিল, পূর্ণ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন হয়েছিল, সেখানে 2024-এ যেখানে একটা মোদি ওয়েভ মানে 2014 থেকে টানা চলছে, মোদির জনপ্রিয়তায় ভর করে তিনটে নির্বাচন হয়ে গেল, সেখানে বিজেপি কমপ্লিট সংখ্যাগরিষ্ঠতা পেল না, 240-এ আটকে যেতে হলো। কোথাও কি এটা ওই ডিপ স্টেটের যে কারসাজিগুলো আমরা বিভিন্ন তত্ত্ব জানতে পারি, ডিপ স্টেট বা সিআইএ এর তরফ থেকে নাকি রিজিম চেঞ্জের পরিকল্পনা করা হয়, কোথাও কি এই পরিকল্পনা ভারতের ক্ষেত্রেও করা হয়েছিল? সংখ্যাগরিষ্ঠ যে কোনো সরকার যখন খুব স্ট্রং থাকে সেন্টারে, এবং এখনকার যে সরকার আছে কেন্দ্রে প্রায় থার্ড টার্ম চলছে, আপনি যেটা বললেন যে সংখ্যাগরিষ্ঠ নেই, কিন্তু প্রথম দুটো টার্মে যেভাবে সংখ্যাগরিষ্ঠ সরকার এসেছিল এবং নরেন্দ্র মোদী অ্যাজ এ প্রধানমন্ত্রী যেভাবে বিস্তার পুরো শুধু ভারতবর্ষে নয় পুরো পুরো বিশ্বে যেভাবে ছড়িয়ে দিয়েছিল, তার সেই একটা স্ট্রেংথ কেউ না কেউ প্রত্যেকে আমরা যারা বলি, যারা নিন্দেও করি, যারা নিন্দে করতে পারে নিশ্চিতভাবে ক্রিটিসাইজ করুক, ক্রিটিসাইজ যদি মানে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম হয় তাহলে আমরা আরো স্ট্রেংথ হয়, আমাদের সংবিধান সেই অধিকার দিয়েছে, দেখেও ক্রিটিসাইজ করতে পারে। যদি কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করে আমাদের ভারতবর্ষ স্ট্রেংথ আরো বাড়ে। ঠিক আছে, আপনার অনেকে নরেন্দ্র মোদীকে ভালো লাগতে নাও পারে, কিন্তু আমরা যেটা দেখেছি নরেন্দ্র মোদীর বিস্তার পুরো বিশ্বে হয়েছিল, এবং যেভাবে উনি দখল নিয়েছিলেন অনেকে চাইছিল, এবং যেসব পলিসি নিয়ে আসছিল এই পলিসি বহু রাষ্ট্রের রাতের ঘুম কেড়েছে। বিশেষ করে ক্যামেরার সামনে কোনো আপত্তি নেই বলতে, মার্কিন যুক্তরাষ্ট্র এবং চীন দুজনের রাতের ঘুম কেড়ে নিয়েছিল। কেমন মেক ইন ইন্ডিয়া যেসব পলিসিস আমাদের প্রধানমন্ত্রী নিয়ে এসেছিল, তাতে অনেকের রাত্রির ঘুম উড়ে গেছিল। এটা হচ্ছে এক। দ্বিতীয় হচ্ছে যে আপনি জিজ্ঞেস করলেন এটার জন্য কি 240 হলো, আমি বলতে পারবো না, কারণ একটা রাগ, একটা কমপ্লেসেন্সির একটা রাগ কিন্তু প্রত্যেক মানুষের মধ্যে আস্তে আস্তে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। ঢুকছে বলছি না, ঢুকিয়ে দেওয়া হচ্ছে। ঢোকাচ্ছে পরিস্থিতি, ঢোকাচ্ছে পরিস্থিতি কিরকম ভাবে হচ্ছে, পরিস্থিতিকে করা যায়, যেটা আপনি বললেন না, ডিপ স্টেট ক্যান ক্রিয়েট আ সিচুয়েশন। ডিপ স্টেট বাংলাদেশে একটা সিচুয়েশন ক্রিয়েট করেছিল, এবং এই নাহিদ রাই যারা এই বিপ্লবের মধ্যে ছিল, গণ অভ্যুত্থান বলেছিল যেটা, জামাতের অভ্যুত্থান, এই নাহিদ এবং আরো যে ছাত্র নেতাগুলো ছিল, তারা আজ এই 2-3 দিনের মধ্যে বললো যে মোহাম্মদ ইউনিস, এই চাচা ইউনিসকে আনা হবে বলে 5ই আগস্ট 2024-এর অনেক আগেই জানা ছিল যে চাচা ইউনিসকে নিয়ে আসা হবে।